হ্যালো, দেখো আমি যেটা বলছি যে আজকে আমাদের যেটা করতে হবে পিএসসি ক্লাসে ফোকাস করব, তো আমাদের সিলেবাসে, ঠিক আছে, মোটামুটি ধরে নাও সিলেবাসে আমাদের কতটা কি হয়েছে আমি সেটা তোমাদেরকে বলছি একটু। হ্যাঁ, একবার দাও। আমাদের সিলেবাস পিএসসি ক্লাসে কি কি থাকে সেটাকে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে পারবো আমরা কোন জায়গায় আছি। বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, অবশ্যই। দেখো পিএসসি ক্লাসে ইংরেজি যেটা থাকে সেটা হচ্ছে প্রথম হচ্ছে পাংচুয়েশন। পাংচুয়েশন থেকে কোশ্চেন হয়, ঠিক আছে। পাংচুয়েশন সবাই শুনতে পাচ্ছ? আমার কথা একটু রেসপন্স করো ভালো করে। আমি এই জাস্ট অন্য জায়গা থেকে এসে জয়েন করলাম, ঠিক আছে। শোনা যাচ্ছে? আচ্ছা, থ্যাংক ইউ। তো সবাই একটু অ্যাক্টিভলি ক্লাস করো, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আরেকটা কথা ডিসকাস করি, অনেকে আছে এখানে, সেটা হচ্ছে যে আমার ক্লাসটা আমি ভাবছি যে অনেকেই দু একজন আছে যারা হচ্ছে ম্যারেড, ঠিক আছে, বাড়ির তাদের কাজ সামলাতে হয়, বিশেষ করে মহিলাদেরকে ডিনার সার্ভ করতে হয়, অনেক কিছু করতে হয়। তো তার জন্য এই ক্লাসটা যদি আমি 8:30 থেকে করি, মানে 8:30 থেকে শুরু করব মানে একদম, তো তোমাদের কি কারো কোনো সমস্যা হবে? না স্যার, আমার ভালো হবে একটু। আমার আচ্ছা, স্যার সুমন। আমি তো সবসময় আপনার ফেভারিট। না, তবু কাজ তো থাকতে পারে, আমার ফেভারে না বললে না, হবে কোনো কাজ? কাজ আপনার ক্লাসের দিক থেকে ইম্পর্টেন্ট কোনো কাজ হতে পারে না স্যার। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আমি ভাবছি পরের সপ্তাহ সাইকা, সাইকা ঋষিতে জয়েন হয়েছে। সাইকা, বলো তোমার 8:30 থেকে যদি করি, মানে 8:30, মানে 8:30 থেকে ক্লাস শুরু করব, মানে 10 মিনিট 5 মিনিট আগে লিঙ্ক দেবো, ঠিক আছে। স্যার এই টাইমটাই ঠিক তো? প্রিয়া, সাইকার কোনো সমস্যা নেই? স্যার এই টাইম আচ্ছা যে প্রিয়া 8টার পর। 8:30তে ধরো, হ্যাঁ ওইটা শুরু করতে করতে ধরে নাও, আমি যেমন এখন শুরু করতে করতে 9টা হয়ে যাচ্ছে, ওইটা শুরু করতে করতে ধরে নাও 8:40 এরকম হবে। বুঝতে পেরেছো? স্যার সেটা হলে স্যার সুবিধা হয়, আর তাহলে বেশি রাত অবধি কন্টিনিউ করতে হয় না। হ্যাঁ হ্যাঁ, সেটা তো বুঝি। প্রিয়া, দাদা প্রিয়ার সমস্যাটা শুনি। প্রিয়া কি সমস্যা বলো? স্যার আমাদের 8:30 পর্যন্ত মানে এই খাওয়া দাওয়া সব এসব হয় তো, এবার ও 8:30টার আচ্ছা, পর একটু অসুবিধা হয়। তোমাদের অনেক আগে হয়ে যায় তাই তো ডিনার? হ্যাঁ স্যার, আমাদের যৌথ পরিবার তো, এবার সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে, ওই টাইমটা সব আচ্ছা, মেনটেন করে, এই জন্য। বুঝতে পেরেছি। তো 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 তাহলে দেখো, তুমি তো এমনি 8:45 আমার ক্লাস, তো তুমি জয়েন করছো তো, তাহলে আমি হ্যাঁ 8:40 থেকে তুমি জয়েন করো। হ্যাঁ স্যার, অসুবিধা ওই হবে? এইটাই 8টার পর 8:40 45 টাইমটা ঠিক আছে। বেশ, 8:40 45 থেকে শুরু করে দেবো একদম, মানে এখন যেমন 9টা থেকে শুরু হচ্ছে, 15 মিনিট জয়েনিং করতেই চলে যাচ্ছে, আমি ডট 8:30টায় তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা জয়েন করে নেবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, তাহলে ঠিক আছে। এইটাই আমি বলতে হ্যাঁ তো চাই। সাড়ে আটটা থেকে একদম পুরো শুরু হয়ে হ্যাঁ, যাবে। 8:30 থেকে লিঙ্ক দেবো, ওই পাঁচ পাঁচ 5 মিনিট 10 মিনিট সময় দেবো, 40 থেকে আমি শুরু করে দেবো ক্লাস। কারো কোনো সমস্যা? প্রিয়া ছাড়া আর কারো কোনো সমস্যা? তাহলে স্যার 10টার পর খেতে যাই তো স্যার, সমস্যা হয় অনেক। ও বলছি কত অবধি স্যার ক্লাস হবে? সেটা তো খেতে খেতেই ক্লাস করো, কোনো অসুবিধা নেই। আশরাফুল, খেতে বাইরে খেতে যেতে হয় নাকি? হ্যাঁ স্যার, বাইরে খেতে যেতে হয় তো, ওই জন্য কেন, 10:30 পরে গেলে খাবার পাবে না? স্যার ব্যাপার আছে স্যার, বলবো আমি। এবার ইন্ডিভিজুয়াল প্রবলেমের জন্য তো ব্যাচ থেকে, এবার অনেকে দু একজন আছে, মানে আমাদের ইউনিক গাইডেরও কিছু স্টুডেন্ট আছে যারা দু একজন ক্লাস করতে পারছে না, আমাকে ফোন করেছিল, স্যার আমরা করতে পারছি না, আমাদের ক্লাসটা স্যার 8:30 থেকে হলে খুব ভালো হতো। এবার সবার প্রবলেমগুলো ভেবে আমি ভাবলাম যে যেহেতু 8:45 করতে পারছো, আর 15 মিনিট আশা করছি করতে পারবে। তুমি তো, আচ্ছা তুমি এখন 9টায় ক্লাস করছো, তাহলে তুমি 10 থেকে করে খেতে যাও, এটা বলো আগে। তুমি তো এখন করছো। আচ্ছা আমি হ্যাঁ হ্যাঁ। আমি তো স্যার স্যার কয়েকদিন আমি লেফট হয়ে যাচ্ছিলাম না তার আগে। ও, তাহলে তোমার প্রবলেমের সলিউশন তো নাই। আমি যদি 9টা থেকেও করি তাও তো তোমাকে লেফট হয়ে যেতে হবে, আর বরং তোমার যদি 8:30 থেকে করি তোমার সুবিধা, তুমি 8 ঘন্টা ক্লাস বেশি করতে পারবে, হ্যাঁ স্যার, তারপরে তুমি লেফট। আমি ওই জন্যই তো বললাম 8:30 থেকে আমার সুবিধা হবে। ও, তোমার সুবিধা হবে, আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম ঠিক আছে। আর কারো সমস্যা? ঋষিতা জয়েন হয়েছে? ঋষিতা জয়েন না হচ্ছে না স্যার, কেন? সমস্যা নেই কোনো। ঠিক আছে, তারা ওয়ার্ক থেকে আছে, একটু নাম ধরে ধরে। মিন্নাতুল্লাহ সমস্যা নেই? রিঙ্কু সমস্যা নেই? কতক্ষণ হবে রিঙ্কু ক্লাসটা? 8:30 থেকে যদি হয়? 10:30, 10:30। বলছি
10:30-তে একটু আগে হলে হবে না? আমাদের একটু সমস্যা হচ্ছে 10টা পেরিয়ে গেলে একটু। তো আমাদের 10টা না, সারাদিন 10টা দেখো, আমি 10টা পেরিয়ে গেলে যদি সমস্যা হয় তাহলে তুমি ক্লাস 9টা থেকে, তো আমার তো টাইম প্রথম থেকেই দেওয়া ছিল 9টা থেকে ক্লাস, হ্যাঁ, আমাদের খুব মানে সমস্যা 8:30 বলতে বলতে আমার মধ্যে খুব সমস্যা হচ্ছে 10টা ক্রস করে গেলে, কারণ আমাদের সারাদিন ব্যস্ততার মধ্যে থাকা হয়, স্কুল থাকে, সেক্ষেত্রে 8টা বুঝতে থেকে পেরেছি শুরু করলে বেটার মিন্নাতুল্লাহ। হয়। হ্যাঁ, একদিন দেখে একটু better হয়। একদিন একটু কষ্ট করে কম্প্রোমাইজ করো না, অন্য ক্লাসগুলো তো নিশ্চয়ই এত রাতে হয় না। না, সেটা হয় একদিন না, তো কিন্তু একটু সমস্যা হয় compromise- খুব। সারাদিন ক্লান্তর ব্যাপারটা থাকে তো, আর বাড়িতে একটু অসুস্থ আছে মা, সেই ক্ষেত্রে যেগুলো দেখতে হয়, খাওয়া দাওয়ার ব্যাপারটা থাকে তো, বুঝতে সেটা পেরেছি। বলছিলাম। এবার কিন্তু ওদের শেষ আমি করা- আমি বলি তোমাকে, মিন্নাতুল্লাহকে বলছি, আমি তো ক্লাসটা অলরেডি 8:45 থেকে ছিল, সেখানে তো তোমার কোনো সমস্যা ছিল না। হ্যাঁ, কিন্তু আমি লেফট হয়ে যেতাম, 10টা পর হয়ে গেলে লেফট করে লেফট যেতাম। হয়ে যেতে, তাহলে সেক্ষেত্রে তো আমি 8:30 করলে তোমারই ভালো, তুমি ক্লাসটা বেশিক্ষণ ধরে করতে পারছো। ঠিক আছে, দেখা যাক তাহলে যদি হয়ে আর যায় তোমার যে কমপ্লিট। টাইমিং সেই টাইমিং এ আমি যদি ছাড়তে হয়, 10টার মধ্যে যদি ছাড়তে হয়, তাহলে তো 8টায় শুরু করতে হবে। আর 8টায় শুরু করলেও আবার অনেকের সমস্যা হবে, অনেকে অফিসে কাজ করে, অনেকে চাকরি করে। একটা মডারেট আমি ঠিক করেছি, 8:30 হলে মোটামুটি সবাই ঠিকঠাক জায়গায়। একটু কম্প্রোমাইজ করে করো, বুঝলে মিনাতুল্লাহ? আর হ্যালো স্যার তাছাড়াও আপনি ক্লাসটা তো মিনাতুল্লাহ, পাঠিয়ে দেবেন রেকর্ডেড। হ্যাঁ মিন্নাতুল্লাহকে বলছি, যতটা ক্লাস তোমার 10টার পর যারা লেফট হয়ে যাচ্ছে, আশরাফুল এবং মিন্নাতুল্লাহ, তোমরা তো রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছ, আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি। মিন্নাতুল্লাহর অন্য গ্রুপে আছে, ওদের ক্লাসটা দেওয়া হতো না আগে, ইউটিউবে দেখবে দিয়ে দিয়েছি। মিন্নাতুল্লাহ দেখেছো? হ্যাঁ, দেখেছি। ঠিক আছে, হ্যাঁ, দেখছি আমি। তো সেক্ষেত্রে তুমি যতটা পারবে না করতে, ওখান থেকে করে নিও, ঠিক আছে? ঠিক ঠিক আছে। হ্যাঁ, তো এবার আমি শুরু করছি তাহলে। দেখো, পাংচুয়েশন হচ্ছে তোমার যেগুলো আমরা জানি, কমা ফুল স্টপ হাবি জাবি যেগুলো হয়, সেগুলোকে আমরা পাংচুয়েশন বলে থাকি। তো এটা থাকে পাংচুয়েশন, কিছু নাম্বার এখানে থাকে। এবার পাংচুয়েশনটা আমরা যতটা সহজ ভাবছি অতটা সহজ কিন্তু নয়। পাংচুয়েশনের জন্য মিনিং চেঞ্জ হয়ে যেতে পারে, জানো তো? একটা কমা ঠিক জায়গায় না দেওয়ার জন্য মিনিংটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো এটা থাকছে, এটা আমরা একটু ডিসকাস করব। এটা দরকার হলে আর একদিন ক্লাস দেবো ওটার উপরে, ঠিক আছে? আচ্ছা, তারপরে রইল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এটা কি রকম বিষয়? এটা মুখস্থর বিষয় বটে, কিন্তু মুখস্থর বিষয় এবং আন্ডারস্ট্যান্ডিং দুটোই কিন্তু আছে এর মধ্যে। তো এটা আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো, সেখান থেকে বুঝিয়ে বুঝিয়ে পড়াবো। তারপরে দেখো ফ্রেজাল ভার্ব এবং গ্রুপ ভার্ব, ঠিক আছে? এগুলো সবই মুখস্থর পার্ট এবং তার সাথে বোঝানোর পার্টও আছে, আমি সমস্তটাই করব। এবার আমাদের ক্লাসটা কিভাবে এগোবে বলছি, আমি আগে এগুলো শেষ করে দিই। তারপর হচ্ছে কমন ইডিএমস তো আমাদের বাঞ্চ অলরেডি চলছে, মুখস্থ করা চলছে, তাই তো? আচ্ছা, তারপরে যেটা থাকছে তোমার সিনোনিমস অ্যান্টোনিমসে কি হবে? সিনোনিমসে তোমার যেগুলো আমি আগে দেখবে বাঁচ দিয়েছিলাম অনেক আগে, সেই WBCS এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন হবে যে আমি দিয়েছিলাম। তো যাই হোক, আবার আমি এটাকে নতুন করে তোমাদেরকে দেবো, অসুবিধা কিছু নেই, এগুলো সব দিয়ে দেবো। এগুলো তোমাদেরকে মুখস্থ ব্যাপারটাই বেশি আছে। তারপরে চলে গেলো তোমার টেন্স দেখো, আমি তোমাদেরকে টেন্সের ফাংশন অফ টেন্স করে দিয়েছি এবং ফরম্যাট অফ টেন্সও করে দিয়েছি, পুরো ডিটেইলে টেন্সটা কিন্তু পড়ানো আমার হয়ে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে মিসস্পেলড ওয়ার্ড মানে ভুল বানান আছে, 4টে অপশনের মধ্যে কোনটা ভুল আছে ঠিক আছে এসব দেবে, এগুলো তোমাকে ঠিক করতে হবে। তারপরে তোমার হচ্ছে ন্যারেশন চেঞ্জ আমাদের কমপ্লিট করেই ফেলেছি, আমরা এবার প্র্যাকটিসের মধ্যে যাব। আচ্ছা, তারপরে ভয়েসও আমাদের হয়ে গেছে। আচ্ছা, তারপর সেন্টেন্স স্ট্রাকচারটা হয়েছে কি হয়নি? না স্যার, বলো। মনে হয় হয়নি, স্যার, এই জন্য কোশ্চেনটা করলাম। স্যার ওটা PQRS যেটা থাকে তাই তো নাকি? সেন্টেন্স স্ট্রাকচার বলি তোমাকে, PQRS নয়। ওটা তো পিকিউআরএস বলতে কি বল, ওটা তো সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, রিঅ্যারেঞ্জ, ওটা আলাদা। এবার আমি যেটা বলছি তোমাকে, এটা হচ্ছে তোমার সেন্টেন্স স্ট্রাকচার। এটা তোমরা ভাবছো স্যার করায়নি, কিন্তু করিয়েছি। কিভাবে করেছি? সেন্টেন্স স্ট্রাকচারে কোনো আলাদা করে অপশন হয় না, এখানে দেখবে সিনট্যাক্স বলে একটা বিষয় আছে। সিনট্যাক্স মানে হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের কিরকম এগ্রিমেন্ট আছে, সাবজেক্টটা কি হলে ভার্বের কিরকম চেঞ্জেস আছে, এইগুলো সমস্ত বিষয়গুলো, তারপর কোথায় সাবজেক্ট বসে, কোথায় অবজেক্ট বসে, কোথায় প্রেডিকেট বসে, কি বসে, এ বসে, হাবি জাবি, সমস্ত বিষয়গুলোই হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারের পার্ট। বুঝতে পেরেছো? অতএব সেন্টেন্স স্ট্রাকচার আলাদা করে কিছু নাই। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে সেন্টেন্স স্ট্রাকচারে, সেগুলো আমি পড়াবো, কিন্তু মনে রাখো যে সেন্টেন্স স্ট্রাকচারটা প্রায় বেশিরভাগটাই আমাদের এই পড়ার সাথে সাথেই চলছে। গেল। তারপরে যেটা দরকার সেটা হচ্ছে প্রেফিক্স আর সাফিক্স। প্রেফিক্স সাফিক্স কি জিনিস সেটা আমরা জানি, সামনে যোগ করে।
কোনো ওয়ার্ডের সাথে প্রথমে কিছু যোগ করে যদি নতুন ওয়ার্ড তৈরি করি, যেমন হচ্ছে স্পেলিং মিস স্পেলিং, যেমন স্পেল্ড মিস স্পেল্ড, মিস যোগ করে একটা অপোজিট ওয়ার্ড তৈরি করলো। এরকম ভাবে যখন আমরা প্রথমে সামনে যোগ করি সেটাকে বলা হয় প্রেফিক্স, পিছনে যোগ করলে সেটাকে বলা হয় যেমন বিউটি বিউটিফুল, ফুল যোগ করলাম এটাকে বলা সাফিক্স। তাহলে এই যে প্রেফিক্স আর সাফিক্স এইগুলো জিনিসগুলো কি, এগুলো আমাদেরকে জানতে হবে। আমরা যে বাংলাতেও আছে যে মানুষ অমানুষ আমরা যোগ করে অপোজিট করি, কখনো কখনো নতুন ওয়ার্ড তৈরি করি। তাহলে এইগুলো যদি জানি না, বা সাফিক্স প্রেফিক্সের নলেজটা যদি একটু তৈরি করতে পারি তোমাদের, তাহলে এইটা কোথায় হেল্প করবে জানো তো? এটা শুধুমাত্র সাফিক্স প্রেফিক্সে হেল্প করবে না, এই জিনিসটা তোমাকে সিনোনিম অ্যান্টোনিম চিনতে হেল্প করবে। আমি তোমাদেরকে বলেছিলাম না, তোমরা সিনোনিম অ্যান্টোনিম হাবি যাবি যেগুলো ভোকাবসের পার্টটা তোমরা বেশিরভাগই মুখস্থ করতে হবে, কিন্তু মুখস্থর পরেও কিন্তু তুমি একটা যদি বেস একটা কনসেপ্ট তৈরি করে রাখতে পারো, তাহলে তুমি কিন্তু যদি কমন না পাও সেক্ষেত্রে তুমি কিন্তু একটা পথ বের করতে পারবে যে এই এই জিনিসগুলো আছে, অতএব এটা হতে পারে না। তুমি নেগেটিভ মানে তুমি বাদ দিয়ে দিয়ে একটা অপশনকে সিলেক্ট করতে পারবে, পার্টস অফ স্পিচের নলেজ দিয়ে একটা অপশনকে সিলেক্ট করতে পারবে। এগুলো সব দেখবে আমরা প্র্যাকটিসের মধ্যে যাবো। এবার আমাদের সিলেবাসটা অনেকটা এগিয়ে গেছে, আমরা কিন্তু প্র্যাকটিসের মধ্যে ঢুকবো। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রেফিক্স সাফিক্স হয়ে গেল। এবার এরর কারেকশন। এরর কারেকশন মানে আমি করিছি না করাইনি? করিছি না করাইনি? হ্যাঁ, হ্যালো হ্যালো, এরর কারেকশন করিছি না করিনি বলো? খালি স্যার এমনি আমি স্যার তো করিনি। আলাদা করে করাইনি, আলাদা করে হ্যাঁ, করাইনি। এবার বললি তোমাকে এরর কারেকশন কিন্তু করেছি, কিছুটা করেছি। যেমন নাউনের রুলস করেছি, নাউনের এরর গুলো তার মানে ওখান থেকে হয়ে গেছে। আচ্ছা, আর্টিকেলের এরর গুলো হয়ে গেছে। এরকম ভাবে কিন্তু দেখবে এরর কারেকশন আমি কিন্তু প্যারালালি তোমাদেরকে বলতে বলতে যাচ্ছি। এই জায়গাগুলো ভুল, টেন্সের বিষয়ে ধরো এইখানে এরকম টেন্স থাকলে এটা ভুল হয়ে যাবে, এরকম থাকলে পাস্ট ইনডেফিনিটে লিখতে হয়, এরকম থাকলে এরকম লিখতে হয়। এই সমস্ত বিষয়টাই হচ্ছে এরর কারেকশনের পার্ট। অর্থাৎ নতুন করে এরর কারেকশন বলে কিছু নেই, তবুও কিছু জিনিস আছে। আমি সিলেবাসটা যেভাবে শেষ করেছি, খণ্ড খণ্ড কিছু জিনিস বাকি আছে। যেমন ধরে নাও, আমাদের ন্যারেশন চেঞ্জ করতে গিয়ে দেখো মোডালগুলো কখনো উইলটা উড হয়ে যাচ্ছে, আবার উইলটা কখনো শুড হয়ে যাচ্ছে। এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আমরা কোথা থেকে পাবো? এই জিনিসগুলো আমরা আহ, এই জিনিসগুলো কোথা থেকে পাবো? মোডালের সঠিক ব্যবহার আমাদেরকে জানতে হবে। তাহলে মোডাল তোমাদের চ্যাপ্টারে এখানে আলাদা করে মোডাল বলে কিছু নেই, কিন্তু তবুও মোডাল শিখতে হবে, কারণ মোডাল না জানলে তুমি ওই অ্যাপ্লিকেশনটা করতে পারবে না। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এখানে এরর কারেকশনে কন্ডিশনাল ক্লজ থেকে অনেক এরর দেয়। যে পজিশনগুলো থেকে এরর বেশি দেয় আমরা সেইগুলো খাপছে খাপছে আমাদের কিছু জায়গা বাকি আছে, সেগুলো আমরা করে নেবো। ঠিক আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে কিছু করতে হবে যেগুলো থেকে কিন্তু এরর দিতে পারে। আর সিনট্যাক্সের একটা চ্যাপ্টার আছে, ওগুলো আমরা করব। এবার আমি যেটা ঠিক করি, আর কি আছে দেখো, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স, মানে সেন্টেন্স রিঅ্যারেঞ্জ কিভাবে করতে হয়। 4-5টা সেন্টেন্স দিয়ে দিল, দিয়ে বললো রিঅ্যারেঞ্জ করো, মানে কোন ঘটনা আগে হয়েছে কোনটা পরে হয়েছে লজিক্যালি সাজাতে হবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে রিঅ্যারেঞ্জ। আর একটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, খুব ভাইটাল জিনিস এটা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক নামটা শুনে মনে হচ্ছে খুব সহজ, কিন্তু এটাই হচ্ছে সব থেকে টাফ আমার কাছেও। সেটা হচ্ছে কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে সঠিক শব্দের ব্যবহার জানতে হবে। কোন শব্দটা বসালে ওই ফিল ব্ল্যাঙ্কসটা বসালে সেটা অর্থটা ঠিকঠাক হবে, সেটা বোঝার জন্য 4টে অপশনই মনে হবে। এবার কোনটা অ্যাকচুয়ালি বসবে সেটা বোঝার জন্য তোমাকে খুব মাইনিউটলি ওয়ার্ডের মধ্যে পার্থক্যগুলো জানতে হবে, যে এই ওয়ার্ডটা এবং এই ওয়ার্ডটার মধ্যে কি পার্থক্য আছে, এই বিষয়গুলো একটু নজর রাখতে হবে। তো এই হচ্ছে পিএসসি ক্লার্কশিপের সিলেবাস। ঠিক আছে, তাহলে সিলেবাসটা শুনলে এবং আমাদের ব্যাচটা নিশ্চয়ই খুব বেশি দিনের নয়, তো শুনে কি মনে হলো আমরা মোটামুটি খুব খারাপ জায়গায় আছি? মানে আমরা যেভাবে এগিয়েছি। হ্যালো, রিপ্লাই করবো? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ সবাই? বলো। বলছি আমাদের সিলেবাসটা তো শুনলে, আর আমি কি কি পড়িয়েছি এটাও শুনলে, কি মনে হচ্ছে যে আমাদের পজিশনটা, যে আর তো খুব অল্প টাইম আছে, তো সেটা সেই হিসেবে ভাবতে গেলে আমাদের পজিশনটা কিন্তু খুব খারাপ জায়গায় আছে কি? এমনি স্যার গ্রামারটা মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পথে, কিন্তু স্যার হ্যাঁ ভোকাবুলারিটা বাদ আছে। হ্যাঁ, ভোকাবসটা বাদ আছে। এবার ভোকাবসের বিষয়টা হয়তো তোমাদেরকে অলরেডি তো নোটস প্রোভাইড করে দিয়েছি। তারপরে যে চিরঞ্জিতকে এবং ওদেরকে তো অলরেডি সেই বাঞ্চগুলো দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তোমরা ওইগুলো করছো কিনা জানি না।
এরকম করে আমি তোমাদেরকে ওই কিছু অলরেডি কিছু নোটস মানে প্রত্যেকটা টপিকের ওপরে ছাঁকাই কিছু জিনিস দেবো, সেগুলো আগে প্র্যাকটিস মুখস্থ করে নেবে, ঠোঁটের ডগে চলে আসবে। তারপরে তোমরা আমরা তো প্র্যাকটিস করবো। তা এবার আমি যেটা ভেবেছি যে প্রত্যেক দিন একটু একটু করে প্র্যাকটিস করব, প্রত্যেক দিনই প্র্যাকটিসটা চলবে, আর তার সাথে একটু করে গ্রামার করাবো। মানে খাপছে ধরে নাও, আজকে ধরো কন্ডিশনাল ক্লজ করালাম, ঠিক আছে, তারপরে 3 প্রকারের সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী করালাম, কমপ্লেক্স সেন্টেন্সের গঠন করালাম, ক্লজ কয় প্রকার করালাম। এরকম করে এগুলো ডাইরেক্টলি আমাদের পরীক্ষায় আসে না, কিন্তু এগুলো আমাদের রাইটিং স্কিল বলো বা বিভিন্ন জায়গায় কাজে লাগবে, এরর কারেকশন বলো, সব জায়গায় কাজে লাগবে। তার জন্য আমরা খাপছে এবার যেগুলো আমাদের আছে সেগুলো একটা একটা করে ধরবো, এবং আমরা প্র্যাকটিস করতে গিয়েও আমরা দেখতে পাবো যে এই টপিকটা বাকি আছে, এই টপিকটা পড়তে হবে। বুঝতে পেরেছো? তো আমি ভেবেছি প্রত্যেক দিন এবার প্র্যাকটিস সেট একটা করে করাবো। তোমাদের কাছে যদি কোনো প্র্যাকটিস সেট থাকে তোমরাও পাঠাতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। প্র্যাকটিস সেট একটা করে করাবো, আর তার সাথে তোমাদেরকে আমি ওই গ্রামার পোর্শনটা একটু করে করাবো। বুঝতে পেরেছো? আর পিএসসি ক্লার্কশিপটা হয়ে যাওয়ার পর রাইটিং শুরু করব, না মাঝে মাঝে হয়তো একদিন করে 2 সপ্তাহ পর একদিন রাইটিং দিলাম, কোনটা করবো তোমরা বলো? না স্যার, ক্লার্কশিপটা হয়ে যাওয়ার পরে রাইটিং শুরু করবো। বাকিরা বলো। হ্যাঁ স্যার, আমার মনে হয় সেটাই ভালো হবে। ক্লার্কশিপটা হয়ে যাওয়ার পর, তাই তো? একটা ফোকাসটা ক্লার্কশিপে রাখো এখন। তাহলে কি হবে, আমাদের ক্লার্কশিপে বেরিয়ে গেলাম, তারপরে মেন তো আমাদের দেরি আশা করছি থাকবে। হ্যাঁ, ক্লার্কশিপ সাথে সাথে মেন হবে না, তখন আমরা এবার ডেসক্রিপটিভের দিকে হাঁটবো, ঠিক আছে। সেখানে লেটার রাইটিং থাকবে, রিপোর্ট থাকবে, হাবি যাবে, অনেক কিছু থাকবে। তো যাই হোক, আজকে আমাদের তাহলে কি করব, আমাদের নন ফাইনাইট ভার্ব আমরা শুরু করেছিলাম মনে হয়, তাই তো সুমন? হ্যাঁ স্যার। তো সেই নন ফাইনাইট ভার্বটা তোমাদের একটা ওভারভিউ আমি দিয়েছিলাম। তো নন ফাইনাইট ভার্ব কাকে বলে আমাকে বলো তো, কে বলতে পারবে? সাইকা আগের দিন ক্লাস করেছিলে? না স্যার, রেকর্ডের ক্লাসও করোনি? না আপনি আজকে সন্ধ্যাবেলা দিয়েছিলেন। ও সরি, আমারই ভুল হয়েছে। আমি এবার থেকে সব সঙ্গে সঙ্গে আপলোড করে দেবো, চিন্তা নেই। হ্যাঁ, ইউটিউবে আপলোড করে দেবো সঙ্গে সঙ্গে। আমি পরে দেখে নেবো কালকে। আচ্ছা, ঠিক আছে। তো নন ফাইনাইট ভার্ব তুমি জানো তো মোটামুটি, বলো না তুমি কি জানো, শুনি একটু তোমার কাছ থেকে। নন ফাইনাইট ভার্ব কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ওখান থেকে প্রচুর এরর কারেকশন পড়ে। পারবে না? শাহজানা বলো, শাহজানা বলো। স্যার ভুলে গেছি। ব্যাস গেল সব। আচ্ছা, আর এইদিকে স্নেহাংশু বলো, স্নেহাংশু। স্যার ওই তো বলছিলেন কোনো যেখানে একটা সেন্টেন্স তৈরি হবে না, টেন্স থাকবে না, ওই টাইপের। হ্যাঁ, ভালো করে বলো। মিন্নাতুল্লাহ বলো। মিন্নাতুল্লাহ। আহ, মানে যেসব ক্রিয়াপদের সাহায্যে বাক্যের কোনো অর্থপূর্ণ সম্পূর্ণরূপে প্রকাশ পায় না, বা বাক্যটি সম্পূর্ণরূপে হয়েছে কিনা বোঝা যায় না, বা বাক্যের ভেরি কোনো গুড, অর্থ পরিপূর্ণতা যখন মানে পাওয়া যায় না, সেটা হচ্ছে ভেরি গুড, ভেরি গুড, এইটা বলতে হবে। মানে যে সমস্ত ভার্বগুলো মানে এটাকে ফাইনাইট ভার্বের সঙ্গে পার্থক্য করে যদি পড়ো না, তাহলে সুবিধাটা হবে। ফাইনাইট ভার্ব কি করে, বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে সাহায্য করে, আর নন ফাইনাইট ভার্বটা তার উল্টোটা করে, ঠিক আছে। নন ফাইনাইট ভার্ব, নন কথাটা হচ্ছে প্রেফিক্স, ফাইনাইটের আগে নন যোগ করে দিয়েছি, দিয়ে অপোজিট করে দিয়েছি। একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া ফাইনাইট ভার্বটা, আর নন ফাইনাইট ভার্বটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। বাংলা ব্যাকরণ যারা জানো তারা নিশ্চয়ই বুঝতে পারছো। সেই সমাপিকা ক্রিয়াতে কি হয়েছে, বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারে বলে ওকে সমাপিকা ক্রিয়া বলা হয়, আর যে ভার্বটা বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারে না তাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া, বা ইংরেজিতে যেটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। বুঝতে পেরেছো? ওকে। তো এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে নন ফাইনাইট ভার্ব তো বুঝলাম, নন ফাইনাইট ভার্বের মধ্যে টেন্স বা সাবজেক্টের সাথে ভার্বের যে এগ্রিমেন্ট, এসব কিছুই কিন্তু থাকে না, জানো কি এটা?
বুঝতে পেরেছো? স্যার আরেকবার বলুন। নন ফাইনাইট ভার্বের মধ্যে টেন্স বা সাবজেক্টের সাথে যে এগ্রিমেন্ট হয় না ভার্বের, যেমন হি গোজ হয় কিন্তু আই গো হয়, কিন্তু ওইটা ফাইনাইট ভার্ব বলে হয়। কিন্তু নন ফাইনাইট ভার্ব হলে সেখানে কিন্তু কোনো সাবজেক্ট চেঞ্জ হলে ভার্বটা কখনো চেঞ্জ হবে না। আমি এখানে এক্সাম্পলতে বোঝাচ্ছি না। দেখো এখানে বলছি যে গোয়িং হোম, ভালো করে বুঝবে, হ্যাঁ, গোয়িং হোম আই টেক রেস্ট, বাড়ি গিয়ে আমি রেস্ট করি। এখানে ভার্ব কোনগুলো? ভার্ব গোয়িংটা হচ্ছে আর টেকটা হচ্ছে ভার্ব, তাই তো? ঠিক আছে। হ্যাঁ, এবার কোনটা ফাইনাইট ভার্ব আর কোনটা নন ফাইনাইট ভার্ব? স্যার গোয়িংটা নন ফাইনাইট, হ্যাঁ টেকটা ফাইনাইট। গোয়িংটা নন ফাইনাইট ভার্ব আর টেকটা হচ্ছে ফাইনাইট ভার্ব। টেকটা না বললে বাক্যের অর্থ সম্পূর্ণ হতো না। শুধু গোয়িং হোম বলে যদি ছেড়ে দিতাম, এইটুকু যদি বলে ছেড়ে দিতাম, তাহলে কিন্তু বাক্যটা কমপ্লিট হতো না। মিনিং থাকতো কিন্তু কমপ্লিট মিনিং থাকতো না, আর কমপ্লিট মিনিং না থাকলে সেটাকে সেন্টেন্স আমরা বলতে পারি না, তাই তো? এবার প্রশ্ন হচ্ছে যে এখানে আই আছে, গোয়িং হোম আই টেক রেস্ট, এটা আই না হয়ে যদি হি হতো তাহলে কি হতো গো? হি টেক্স হতো স্যার। হি টেক্স হতো। এই যে সাবজেক্টের সাথে এগ্রিমেন্ট ভার্বের আছে কার? এটার, মানে ফাইনাইট ভার্বের। কিন্তু এইটা হি হওয়ার জন্য গোয়িং এর কি কোনো পরিবর্তন হবে? না স্যার। কোনো পরিবর্তন হবে না, এটাই বলতে চাইলাম যে নন ফাইনাইট ভার্বের সাথে সাবজেক্টের কোনো রিলেশন থাকে না, ফাইনাইট ভার্বের সাথে কিন্তু সাবজেক্টের রিলেশন থাকে। বুঝতে পেরেছো? এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে আমাদের জিনিসগুলো পেলাম, এই জিনিসগুলোকে আমরা এবার নন ফাইনাইট ভার্বকে আমরা তিনটে ভাবে পাবো। নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বকে তিনটে ভাবে পাবো। কি কি ভাবে পাবো? একটা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ঠিক আছে? ইনফিনিটিভ মানে হচ্ছে ভার্বের সাথে টু যোগ করা, তাকেই বলা হচ্ছে এটা আই, হ্যাঁ, ই নয়। তাহলে হচ্ছে দেখো টু গো, তারপর হচ্ছে টু ফেড, এফএডি, ফেডটা একটা ভার্ব, এইগুলো সব হচ্ছে ইনফিনিটিভ। এবার প্রশ্ন হচ্ছে এই যে নর্মালি টু গো দিলাম, এইটাকে বলা হচ্ছে কি? ইনফিনিটিভ আবার দুই প্রকার, এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট ইনফিনিটিভ। কি বলা হচ্ছে? প্রেজেন্ট ইনফিনিটিভ। লিখে নাও এগুলো একটু, হ্যাঁ। আর যদি হ্যাভ ভার্ব যোগ করে ইনফিনিটিভ করি, সেটা হচ্ছে টু হ্যাভ গন, টু হ্যাভ গন, তারপর হচ্ছে টু হ্যাভ হেডেড। এই ইনফিনিটিভ গুলোকে বলা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। এই নামগুলো তোমাদের কোথাও পড়বে না, তোমরা জাস্ট বুঝে নাও, হ্যাঁ। স্যার তাহলে ফাইনাইট ভার্ব তিন প্রকার হলো, তাই তো? নন ফাইনাইট ভার্ব তিন প্রকার হলো। স্যার নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, কিন্তু এখন তিন প্রকারটা বলিনি। এক প্রকারের মধ্যে ওটাকে আবার দুটো ভাগ করলাম। প্রথমে হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভকে দুটো ভাগ করলাম। এই যে নর্মালি যে ভার্বের প্রেজেন্ট ফর্মকে দিয়ে যে ইনফিনিটিভ গুলো তৈরি হলো আগের পেজে, টু গো, টু ফেড, এইখানে মনে রাখবে টু এর পরে যে ভার্বটা বসে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এখানে কখনোই টু ওয়েন্ট বসবে না, টু গোজ গোজ হবে না থার্ড পারসন সিঙ্গুলার হলে, কারণ বললাম সাবজেক্টের সাথে কোনো রিলেশন থাকে না। তাহলে এই ভার্বগুলোকে, এই যে প্রেজেন্ট ফর্ম প্লাস টু দিচ্ছি, এইগুলোকে বলা হচ্ছে প্রেজেন্ট ইনফিনিটিভ। ইনফিনিটিভের একটা ভাগ হলো। আর একটা ইনফিনিটিভ হচ্ছে এইরকম ভাবেও আমরা প্যাসিভ ভয়েস করি না, টু হ্যাভ গন, হ্যাঁ, টু হ্যাভ ফেডেড। এইভাবে যখন এই হ্যাভ ভার্বের সাহায্য নিয়ে যখন আমরা ইনফিনিটিভ করলাম, তখন এই ইনফিনিটিভটার নাম দিলাম পারফেক্ট ইনফিনিটিভ। কেন বলো তো পারফেক্ট ইনফিনিটিভ নাম দিলাম? একটু বুদ্ধি খাটাও তাহলে বুঝতে পারবে। নামটা প্রেজেন্ট ইনফিনিটিভ না দিয়ে পারফেক্ট কেন দিলাম?
বলো। হ্যাভ দিচ্ছি বলে ইয়েস, স্যার। হ্যাভ ভার্বটা তো পারফেক্ট টেন্স তৈরি করতে সাহায্য করে। হ্যাভ ভার্ব তো ঠিক আছে, দেখে বল না, আবিদকে পারে দেখা বল না, বলে দে ক্লাস। ঠিক আছে, হ্যালো। হ্যাঁ স্যার বলুন। তাহলে এই যে হ্যাভ ভার্ব কি করতে সাহায্য করে? পারফেক্ট টেন্স গঠন করতে সাহায্য করে। তো তার জন্য আমরা হ্যাভ ভার্ব, যখন হ্যাভ ভার্বের দ্বারা যে ইনফিনিটিভটা হচ্ছে, ওই জন্য ওটাকে নাম দিচ্ছি পারফেক্ট ইনফিনিটিভ। বুঝতে পেরেছো? এটা একটা হলো, এটা হচ্ছে ইনফিনিটিভ, একটা পার্ট গেল, মানে নন ফাইনাইট ভার্বের একটা পার্ট গেল। এবার 2 নম্বরে যে নন ফাইনাইট ভার্ব আছে সেটা হচ্ছে কি? 2 নম্বরে যে নন ফাইনাইট ভার্ব আছে সেটা হচ্ছে জিরান। পার্টিসিপল। হ্যাঁ, জিরান্ডও আছে, এটা পরে যাচ্ছে। পার্টিসিপল, পার্টিসিপল মানে কি? পার্টিসিপল কিভাবে তৈরি করা হয় জানো? বলো, তোমাদের জাজমেন্ট একটু নি। স্যার নাউনের জায়গায় বসে এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে পার্টিসিপেট করা হয়। দাঁড়াও, কিসের জায়গায় বসে? ভার্বের জায়গায় বসে না, কি বললে? স্যার পার্টিসিপল তো স্যার ওই যদি প্রেজেন্ট পার্টিসিপল হয় তাহলে আইএনজি, আর পাস্ট হলে ইডি হবে। ইয়েস, ভেরি গুড। তাহলে পার্টিসিপল দুভাবে আছে। একটা হচ্ছে, দেখো আমরা নর্মালি ভার্বের 3টে রূপ জানি আমরা, তাই তো? ভার্বের কটা রূপ থাকে গো? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তাই তো? আর কিছু ফর্ম আমরা জানি নাকি? না স্যার। জানি? জানি না, কিন্তু জানতে হবে। আরো অনেক ফর্ম আছে। সেটা হচ্ছে ভার্বের আর একটা ফর্ম হচ্ছে, আমরা জানি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম জানি। আর একটা ফর্ম আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের টোটাল 4টে ফর্ম থাকে। ভার্ব হতে গেলে টোটাল 4টে ফর্ম থাকতে হবে, তবেই তাকে আমরা ভার্ব বলতে পারবো। ওই জন্য মডার্ন গ্রামারিয়ানরা বলছে, যদিও তোমাদের এটা কাজে লাগবে না, যা শুনে রাখো, মডার্ন গ্রামারিয়ানরা দেখবে শ্যাল, শুড, এই মোডাল ভার্বগুলোকে ভার্বের মর্যাদা দেয়নি। ওরা কখনোই মেন ভার্ব হতে পারে না, ওরা সবসময় হেল্পিং ভার্ব হতে পারে। তো কেন? কারণ ওদের 4টে করে ফর্ম নেই। শ্যালের পাস্ট ফর্ম হচ্ছে শুড, পাস্ট পার্টিসিপল ফর্ম নেই, আইএনজি ফর্মও নেই। ঠিক আছে, এটা এটা যা শুনে রাখো। তো এবার আমাদের পার্টিসিপল তাহলে আমরা দুই ভাবে আসছে, একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করে হচ্ছে, আর একটা হচ্ছে অলরেডি পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা ছিল সেটা হচ্ছে। এবার তোমাদেরকে বলেছিলাম যে আইএনজি ফর্মটা যদি বি ভার্ব ছাড়া বসে তবেই কিন্তু ওটা নন ফাইনাইট ভার্ব হবে। আই অ্যাম গোয়িং যদি বলি বি ভার্ব প্লাস আইএনজি, তাহলে তো ওটা কন্টিনিউয়াস টেন্স গঠন করে দিল। তাহলে কি ওটা পার্টিসিপল হবে? বলো, কে বলতে পারবে? বুঝলাম না, একবার বলবেন? বি ভার্ব প্লাস আইএনজি যদি থাকে, ধরো আই অ্যাম গোয়িং, আই অ্যাম গোয়িং, এখানে গোয়িংটা ওই আগের গোয়িংটা তো আমরা করেছিলাম যে নন ফাইনাইট ভার্ব। এখানে ওই কোথায় গেল, এখানে এটাকে তো নন ফাইনাইট ভার্ব করেছিলাম তো। হ্যাঁ স্যার। কিন্তু এখানে গোয়িংটাকে আমি কি নন ফাইনাইট ভার্ব বলতে পারবো? পারবে? না স্যার, কেন? তার আগে স্যার বি ভার্ব আছে। ইয়েস, তাহলে বি ভার্ব প্লাস আইএনজি হয়ে গেলে এটা কন্টিনিউয়াস টেন্সের গঠন হয়ে গেল। অতএব এটার মধ্যে তো টেন্স ঢুকে গেল, তাহলে এটাকে আমরা কিন্তু নন ফাইনাইট ভার্ব বলতে পারবো না, কিন্তু এটা পার্টিসিপল বলতে পারবো। পার্টিসিপল তো বটে, এটা পার্টিসিপলের হেল্প নিয়ে আমাদের টেন্স গঠন হচ্ছে। ঠিক আছে, তো এইটা মনে রাখবে, এইটা পার্টিসিপল বটে কিন্তু এটা নন ফাইনাইট ভার্ব নয়, এটা কিন্তু ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ভার্বের সাথে আইএনজি যোগ আছে মানে ওটা পার্টিসিপল, কিন্তু যদি ওটা নন ফাইনাইট হিসেবে ব্যবহার হয় তবেই আমরা ওটাকে পার্টিসিপল ধরবো। বুঝতে পেরেছো? বুঝতে পারলে ব্যাপারটা, না গুলিয়ে গেল? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। দেখো আমি তোমাদেরকে এবার আমি যেটা করাচ্ছি, তাহলে পার্টিসিপল আমরা দুই ভাবে পেলাম, একটা হচ্ছে গোয়িং, গোয়িং এই আইএনজিটা যখন যোগ হয় না, এটাও মনে রাখবে ওই যে টু এর সাথে যেমন শুধুমাত্র প্রেজেন্ট ফর্মটা বসে, মানে রুট ফর্মটা বসে,
গোজও হয় না, কিচ্ছু হয় না, তেমনি এখানেও ওয়েন্টিং কখনো হবে না, গোয়িংই হবে সব সময়, প্লেয়িংই হবে সব সময়। এই ধরনের ভার্বগুলোকে আমরা এই যে আইএনজি যোগ করে যেটা করলাম, এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। আইএনজি যোগ করে যে পার্টিসিপেলটা হয় ওটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। বুঝতে পেরেছো? তাহলে স্যার আইএনজি যোগ করে বলো। আই এম গোইং যেটা আছে ওটা কি প্রেজেন্ট পার্টিসিপেল? হ্যাঁ, আই এম গোয়িং যেটা আছে এটা প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু আমি বলি তোমাদেরকে, সরি আমার একটু ভুল হয়েছে, মিস্টেক। সেটা হচ্ছে যখন টেন্স থাকছে তখন ওটাকে আর পার্টিসিপল বলবো না আমরা, ওটাকে অন্য একটা টার্ম আছে, আমি তোমাদেরকে বলবো পরে। এখন আমাদের নন ফাইনাইট ভার্ব নিয়ে যেহেতু আলোচনা করছি, তাই যখন টেন্স আকারে থাকছে তখন আমি ওটাকে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল বলবো না। যখন আমাদের এটা নন ফাইনাইট ভার্বের আকারে থাকবে তখনই আমি ওটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলবো। বুঝতে পেরেছো? যেমন আই অ্যাম প্লেইং যদি থাকে, আই অ্যাম গোয়িং যদি থাকে, তাহলে ওটাকে আর পার্টিসিপল বলবো না, কারণ পার্টিসিপলটা তো নন ফাইনাইট ভার্ব, কিন্তু ওখানে গোয়িংটা তো ফাইনাইট ভার্ব হয়ে যাচ্ছে, যেহেতু ওর মধ্যে টেন্স আছে তাই ফাইনাইট ভার্ব হয়ে যাচ্ছে। বুঝতে পারলে সুমন? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, তার জন্য নন ফাইনাইট ভার্ব হতে হবে। নন ফাইনাইট ভার্বের টাইপ করছি আমরা, তাই নন ফাইনাইট না হলে তো আমি ওকে প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারবো না, তাই না? তো এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর মানে স্যার, যে এই যে বলো। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে পার্টিসিপল যদি হয় তাহলে সেটা তোমাকে নন ফাইনাইট ভার্ব হতে হবে। হ্যাঁ হ্যাঁ, নন ফাইনাইট ভার্ব হতে হবে, নন ফাইনাইট ভার্ব হতে হবে। এবার এবার এইখানে একটা মডার্নে একটা ব্যাপার আছে, মডার্ন গ্রামারে এগুলো ঢোকাচ্ছে, আমি তোমাদেরকে ওই জন্য অত ডিপে যাচ্ছি না, বুঝতে পারলে? তোমরা গুলিয়ে যাবে, আমি ওই জন্যই বলছি না। আমি যখন বুঝবো যে তোমরা আবার নিতে পারবে তখন ওই কথাটা বলবো। এই যে এইটা টেন্স গঠন করার জন্য পার্টিসিপেলের ব্যবহার আছে, কিন্তু অত ডিপে তোমাদের পড়বে না, ফালতু তোমাদেরকে আমি অতটা গোলাচ্ছি না, আমি ইচ্ছা করি কথাটাকে ক্যান্সেল করলাম, বুঝতে পারলে তো? কারণ এখন বললে তোমরা গুলিয়ে যাবে, বুঝতে পারবে না। আর তোমাদের এতটুকুই দরকার, এর বেশি তো দরকারও নেই, ফালতু আমি এদিকে যাবো কেন? ঠিক আছে? তো এবার এটা গেল প্রেজেন্ট পার্টিসিপল। এবার হচ্ছে দেখো, গোয়িংটাকে আমরা গন করে দিলাম, V3 ভার্বের 3 নম্বর ফর্ম। প্লেটাকে আমরা প্লেড করে দিলাম, 3 নম্বর ফর্ম। এইগুলো হয়ে গেল পাস্ট পার্টিসিপল। এগুলো কি হয়ে গেল? পাস্ট পার্টিসিপল। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ক্লিয়ার? এবার আর একটা টাইপ Yes, sir. যেটা আছে নন ফাইনাইট ভার্বের 3 নম্বর টাইপ, সেটা হচ্ছে তোমার জিরান্ড। জিরান্ডটা কি কে বলবো বলো? ক্রিয়াপদের শেষে আইএনজি যুক্ত হয়ে যে সেন্টেন্সটা গঠন করবেন। সেন্টেন্স গঠন? ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে সেন্টেন্স গঠন? না, ক্রিয়াপদের শেষে আইএনজি যুক্ত, যে যখন ক্রিয়াপদটা থেকে যখন বিশেষ্য পদে রূপান্তরিত হবে তখন সেটা জেরান্ড হবে। বিশেষ্য পদে রূপান্তরিত হবে, বুঝলাম সবই, কথাটা হয়েছে তোমার, একবারে খারাপ যায়নি, কিন্তু অতি সাধু ভাষা হয়ে গেল ব্যাপারটা। আমাদের মতো করে একটু একদম সুচলিত, একদম পাতি জিনিসে মনে রাখো ব্যাপারটাকে। হ্যাঁ বলো সুমন, কি বলছিলে? জেরান্ড হচ্ছে একটা পার্টিসিপল যেটা নাউনের জায়গায় বসে এবং ভার্বের সঙ্গে ওটা আইএনজি থাকে স্যার। আর জিরান হচ্ছে একটা পার্টিসিপল যেটা নাউনের জায়গায় বসে, আবার কি ধরনের কথা? এটা ফরমেশন যেটা বলা হচ্ছে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে। জিরান পার্টিসিপল হয়ে গেল, মানে আমি বলতে চাইছি, আমি তোমার সুমন, আমি বলছি সুমন হচ্ছে চিরঞ্জিত যেটা ব্যাংকে কাজ করে, হবে? না স্যার, দুজন তো আলাদা। তো এবার আমি তোমাদেরকে মিন্নাতুল্লাহ, ভালো করে শোনো, মিন্নাতুল্লাহ শোনো ভালো করে। এই যে আইএনজি ফর্মটা যেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল এতক্ষণ করছিলাম, গোয়িং, প্লেইং, ঠিক আছে, এইগুলোই জিরান্ট। তাহলে স্যার ওখানেও তো রইলো আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল করার সময়, আবার এখানেও তো স্যার আইএনজি, তাহলে স্যার আমি বুঝবো কেমন করে যে কোনটা জিরান্ট আর কোনটা প্রেজেন্ট পার্টিসিপল? জেরান্ডের ক্ষেত্রে ওটা নাউন হিসেবে ইউজ হবে। ভেরি গুড। জিরান্ট যখন হবে, ভার্বটা যখন আইএনজি যুক্ত হয়ে যাবে তখনই সেটা জিরান্ড হয়ে যাবে, নাউনটা জিরান্ড হয়ে না যাবে। না 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 না, আইএনজি যুক্ত হলে জিরান্ট কেন হচ্ছে? পার্টিসিপলও তো হচ্ছে বাবা, মিন্নাতুল্লাহ। ও সরি স্যার, স্যার ওটা সাবজেক্টের জায়গায় বসবে স্যার। সাবজেক্ট কেন বাবা? অবজেক্টের জায়গাতেও বসতে পারে, বোঝো ভালো করে।
দেখো যদি বলি আচ্ছা এটা যেটা তোমাদের ওই প্লেস সাথে আইনজি যুক্ত যেটা জিরানটা গঠন হচ্ছে সেটাই তো কি নাউন তাহলে? দেখো আমি বলছি প্লের সাথে আইএনজি যুক্ত হয়ে যেটা হচ্ছে সেটা নাউন নয় সবসময়। আমি বোঝাচ্ছি, বোঝো ভালো করে। এই যে এখানে লিখলাম ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এই যে ওয়াকিং এইটা ইজ ভার্বের সাবজেক্ট হয়ে বসেছে তো? বসেছে কি বসেনি? মিন্নাতুল্লাহ উত্তর দেবে। বসেছে তো? হ্যাঁ। তাহলে ইজ ভার্বের সাবজেক্ট হয়ে বসেছে। আমি তোমাদেরকে যখন সাবজেক্ট অবজেক্ট এবং কমপ্লিমেন্ট বুঝিয়েছিলাম তখন বলেছিলাম যে সাবজেক্ট পার্টে যেটা বসে সেটা সবসময় নাউন, এবং নাউন বা নাউন ফ্রেজ বা নাউন ক্লজ বা যা হবে নাউন অন্তত মেন থাকবে ওখানে, বলেছিলাম। অবজেক্ট পার্টেও নাউনটা মেন থাকবে। তাহলে এখানে সাবজেক্ট পার্টে বসে আছে মানে এটা নাউন হয়ে বসে আছে। বুঝতে পারলাম? তাহলে যখন আমাদের আইএনজি ফর্মটা নাউনের মতো কাজ করবে, শুধু সাবজেক্ট পার্টেই বসে তার কোনো মানে নেই, অবজেক্ট পার্টে বসতে পারে, নাউনের মতো কাজ করলেই হলো। এটা নাউনের মতো কেন কাজ করছে? ওয়াকিং ইজ এ এক্সারসাইজ, ওয়াকিংটা একটা ব্যায়ামের নাম, এটা একটা কাজের নাম। আমি তোমাদেরকে যখন নাউন পড়িয়েছিলাম মনে পড়ছে, অ্যাবস্ট্রাক্ট নাউন বলে একটা নাউন পড়িয়েছিলাম, ওখানে বুঝিয়েছিলাম যে কোনো কাজের নাম হলে আইএনজি ফর্ম যদি একা একা থাকে, যদি ওর আগে কোনো বিভাব না থাকে, এটা তো পরে বিভাব আছে আগে তো নেই, তাহলে এটা অবশ্যই নন ফাইনাইট ভার্ব হবে, এবং এটা নাউনের মতো যদি কাজ করে তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। বলেছিলাম যে কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করে যদি নাউনের মতো কাজ করে তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। ভুলে গেছো সব? বলেছিলাম না বলিনি গো? বলো সুমন, মিন্নাতুল্লাহ। মিন্নাতুল্লাহ তো দেরিতে ঢুকেছে, হয়তো জানে না। হ্যাঁ স্যার বলেছিলেন। তাহলে এই জিনিসগুলো দেখো প্রত্যেকটা ইন্টার কানেক্টেড, ওই জন্য প্রত্যেকটা তোমরা রিভাইজ করতে শুরু করো। আমি কিন্তু সিলেবাস অনেকটা টেনে দিয়েছি, এবার তোমরা পুরোনোগুলো রিভাইজ করো, নাহলে নতুনগুলো এবার আমরা যখন প্র্যাকটিসে যাব বুঝতে পারবে না, অনেক কিছু আটকে যাবে, বলে দিলাম। তো এই জিনিসটা বোঝো। এবার আমরা যদি বলি যে ইট ইজ ড্রিঙ্কিং ওয়াটার, ইট ইজ ড্রিঙ্কিং ওয়াটার, এই জলটা হচ্ছে পানীয় জল। এই ড্রিঙ্কিংটা এখানে কি সাবজেক্ট হয়ে বসেছে না অবজেক্ট হয়ে বসেছে, নাউন ফর্ম হয়ে বসেছে, কি বসেছে, কি কিসের মতো কাজ করছে বলো? পার্টস অফ স্পিচের নলেজ যদি খুব ভালো না থাকে তাহলে আমার ক্ষমতা নেই তোমাদেরকে আমি এগুলো বুঝিয়ে দিই, আর আমি পার্টস অফ স্পিচের নলেজ তোমাদেরকে দিয়ে এসেছি অলরেডি। স্যার নাউনের মতো কাজ করছে? না, এখানে নাউনের মতো কাজ করেনি, এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। ইয়েস, এখানে ওয়াটারটা কেমন, নাউনের দোষগুণ অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি বোঝালে সেটা অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তা বলতে গিয়েও আমি আটকে Adjective-এর মতো, যাচ্ছিলাম। হ্যাঁ। তো অ্যাডজেক্টিভের মতো যেহেতু কাজ করছে তাই এখানে আমরা এটা বুঝতে পারছো যে আমরা পড়ছি কিন্তু নন ফাইনাইট, কিন্তু কিভাবে পার্টস অফ স্পিচটার সাথে রিলেটেড। তুমি পার্টস অফ স্পিচটা যদি আইডেন্টিফাই করতে না পারো তাহলে তুমি বুঝতেই পারবে না এটা পার্টিসিপেল না জিরান। তাহলে প্রথম আইডেন্টিফাই করতে হবে পার্টস অফ স্পিচটা, যে এটা নাউন হিসেবে বসেছে না অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। যদি অ্যাডজেক্টিভ হিসেবে বসে তাহলে এটাকে বলা হবে পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? আর যদি নাউন হিসেবে বসে তাহলে সেটাকে বলা হবে জিরান। বুঝতে পেরেছো এভরিওয়ান? যেমন স্যার ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে যদি সেন্টেন্সটা শুরু হয় তাহলে সেটা জেন্ড হবে, তাই তো? না, তাও হবে না বাবা। সুমন দাঁড়াও, ওয়েট, বলো তুমি সেন্টেন্সটা বলো। ড্রিঙ্কিং ওয়াটার ইজ গুড ফর হেলথ বা কিছু এরকম। ড্রিঙ্কিং ওয়াটার ইজ গুড ফর হেলথ। হ্যাঁ, এটা হতে পারে। এখানে তো জেন্ড হতেই পারে। তুমি কাজটাকে বলছো ড্রিঙ্কিং ওয়াটার, তুমি কিন্তু পানীয় জলের কথা বলছো না, তুমি বলছো পান করা স্বাস্থ্যের পক্ষে ভালো। হ্যাঁ ওটা কি পান করা? জল পান করা। হ্যাঁ অবশ্যই এখানে জিরান হবে, এখানে জিরান হবে। কিন্তু তুমি যদি শুধু ড্রিঙ্কিং ওয়াটার বলো, যদি বলো যে
ড্রিঙ্কিং ওয়াটার ইজ, এটা এটা যদি আমি ঘুরিয়ে দিচ্ছি একটু সেন্টেন্সটা, দেখো দেখো ভালো করে বোঝো কিরকম মানে ঘোরাতে পারে কোয়েশ্চেন। এখানে যেমন তুমি সুমন যে সেন্টেন্সটা বলে এটা কিন্তু জিরান্ড হয়ে গেল, নাউনের মতো কাজ করছে। কিন্তু আমি যদি একটা সেন্টেন্স বলি ড্রিঙ্কিং ওয়াটার, এইটাকে কেটে দিলাম, লিখলাম ইজ নট অ্যাভেলেবল হিয়ার। এটা তো জেন্ট হবেই না। দেখো এবার বলো সুমন, সামনে টেনে দিয়েছি, হ্যাঁ সাবজেক্ট পার নিয়ে খুব লাফাচ্ছিলে তুমি। এটা এটা স্যার জেন্ট হবেই না। এটা কি হবে? এটা কি হবে? এটা ওই তো স্যার, এটা তো স্যার অ্যাডজেক্টিভ। এইটা অ্যাডজেক্টিভের মতোই কাজ করছে। ড্রিঙ্কিং ওয়াটার মানে পানীয় জলটা এখানে অ্যাভেলেবেল নেই। জলটা কেমন? পানীয়, অবস্থাটা বোঝাচ্ছে। অতএব এইখানে কিন্তু আবার পার্টিসিপল হয়ে গেল। কিন্তু সুমন যে সেন্টেন্সটা বলেছিল ড্রিঙ্কিং ওয়াটার ইজ গুড ফর হেলথ, মানে পান করাটা কাজের নাম হিসেবে ধরা হয়েছিল, তাই ওটাকে বলা হয়েছিল নাউন। তাহলে এই বিষয়গুলো তোমার মনে হয় যে শুধু মুখস্থ করে পার পেয়ে যাবে? বিশাল পরিমাণে বোঝার বিষয়, এবং পার্টস অফ স্পিচের যে ধারণাটা সেটা যদি ভুলে যাও তাহলে আমার মনে হবে তোমাকে ইংরেজি ভুলে যেতে হবে, ইংরেজি শেখার ইচ্ছাটা ভুলে যেতে হবে, যে ইংরেজি আমি শিখবো না। এখানে পার্টস অফ স্পিচটা আগে, তারপরে তোমার যে নন ফাইনাইট ভার্ব। এবার বলো কি সমস্যা হচ্ছে, কিছু প্রবলেম হচ্ছে কিনা বলো। এনি প্রবলেম? নো স্যার। নো ডাউট। ব্যাস, এবার আমাদের যেটা করতে হবে, এইগুলো তো শিখলাম এতক্ষণে যে আমাদের কিভাবে এরা আসে, নন ফাইনাইট ভার্বগুলো টু এর সাথে আসে, কখনো 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 তোমার হ্যাভ ভার্বের সাহায্য নিয়ে আসছে, সেটাকে পারফেক্ট ইনফিনিটিভ বলছি। আবার কখনো কখনো আইএনজি ফর্মে আসছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আবার জিরান্ডও হচ্ছে কখনো কখনো ওইটাই, আর তার সাথে পাস্ট পার্টিসিপল ফর্মে আসছে। তো এইভাবে আছে, আমরা এইটুকু জানলাম। এবার আমাদের শিখতে হবে এদের অ্যাপ্লিকেশনটা কি। আর একটা জিনিস আছে যেটা তোমাদেরকে বলা হলো না, সেটা হচ্ছে এই যে টু যোগ করে যে টু গো, এইগুলো তো বুঝলাম, টু গো এইগুলো হচ্ছে তোমার ইনফিনিটিভ। এইগুলো টু আছে এদের সাথে, এইগুলোকে বলা হয় টু ইনফিনিটিভ। কি বলা হয়? এইগুলোকে বলা হচ্ছে টু ইনফিনিটিভ। আর যেমন বলছি আই মেড হিম সিট অন এ চেয়ার, I made him sit on a chair। তাহলে এই যে সিট, এই সিটটা কিন্তু এর আগে মনে মনে একটা টু আছে, এটা ইনফিনিটিভ আকারে আছে কিন্তু। কারণ হচ্ছে এইভাবে দুটো ভার্ব একটা সিম্পল সেন্টেন্সে বসে না। এইটা ফাইনাইট ভার্ব হচ্ছে মেডটা, তাই সিটটা তো ফাইনাইট ভার্ব নয়। তাহলে সিটটা কিন্তু তোমার নন ফাইনাইট ভার্ব। অতএব এর আগে টু আছে, কিন্তু এই মেড ভার্ব থাকার দরুন এখানে টুটা বসে না, কিন্তু উজ্জ্ব থাকে। তাই এই ধরনের ইনফিনিটিভ গুলোকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। কি বলা হয়? আগে বলেছিলাম এটাকে মনে হয়। হ্যাঁ স্যার, এটা বলেছিলেন। এইগুলোকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে খালি ইনফিনিটিভ। যেমন খালি মাথা হচ্ছে বেয়ার 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 হেড, খালি পা হচ্ছে বেয়ার ফুট। তেমনি একইভাবে খালি ইনফিনিটিভ মানে হচ্ছে টু ছাড়া ইনফিনিটিভ। টু যেখানে নেই অথচ ইনফিনিটিভের মতো কাজ করছে, সেটাকে আমরা বলবো বেয়ার ইনফিনিটিভ। বুঝতে পেরেছো? মাঝে মাঝে এরকম কোশ্চেনও দিচ্ছে যে এখানে ইনফিনিটিভটা বের করো, যে চারটে অপশন দিলে কোন ধরনের ইনফিনিটিভ বলো, পারফেক্ট ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ, তারপর নান অফ দিস, এসব হাবিজাবি দিয়ে তোমাকে ভরে দিল। এরকম কোশ্চেনও কিন্তু দু একটা চেক করার জন্য দিতে পারে, এটা যেন মনে থাকে। ঠিক আছে? বুঝতে পারলে সবাই? স্যার বিয়ারলি মানে সবে মাত্র না? কি কি? বিয়ারলি, BARELY। বেয়াল্লি? হ্যাঁ মানে সবে মাত্র, না না না, বেয়াল্লি মানে ছয় মাত্র নয় তো। মানে যা হোক করে এরকম কিছু একটা। না, বেয়ারলি হ্যাঁ বিয়ারের সাথে ডিকশনারি করো, ডিকশনারি করো কি বলছে দেখো। বেয়াল্লি মানে খালি ভাবে হবে, কিন্তু তুমি যেটা বলছো ওটা তো আমি জানি না, হতে পারে মিনিং থাকতে পারে, এক্সট্রা মিনিং। ডিকশনারি করবে, ঠিক আছে? ডিকশনারি করে বুঝতে না পারলে তখন বলবে। তো এইগুলো আমাদের ইনফিনিটিভ হয়ে গেল। এবার দেখো ইনফিনিটিভের ব্যবহারটা আমাদেরকে একটু জানতে হবে। সেটা হচ্ছে রুল ওয়ানে কি হয়,
যেমন ভার্বের সাথে আমাদের টু যোগ করে একটা হয়, আর একটা আছে ভার্বের সাথে টু যোগ না করে হয়, যেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। যেমন মেড ভার্বের পরে যে ইনফিনিটিভটা বসে সেটা টু ছাড়া বসে। তো এইরকম কিছু ভার্ব আছে যাদের পরে আমরা যখন ইনফিনিটিভ বসাবো সেগুলো কিন্তু তাদের পরে টু যুক্ত ইনফিনিটিভ বসবে। আবার কিছু ভার্ব আছে যাদের পরে টু ছাড়া ইনফিনিটিভ বসবে। তাহলে তাদের একটা লিস্ট মোটামুটি লেখো, লিখতে শুরু করো। স্যার হেডিংটা কি দেবো, বেয়ার ইনফিনিটিভ? হ্যাঁ হ্যাঁ, না না, এমনি রুলস লেখো, রুলস, রুলস অফ ইনফিনিটিভ। রুলস অফ ইনফিনিটিভ, ঠিক আছে। ইনফিনিটিভ কি কি সাথে হতে পারে দেখো। রুল ওয়ানে, রুল ওয়ান এরকম করে লেখো। রুল ওয়ানের আন্ডারে এ লেখো, এ বড় হাতে দিয়ে লেখো। আমি যেভাবে লিখছি, ভার্ব অথবা অ্যাডজেক্টিভ অথবা নাউন প্লাস ইনফিনিটিভ, এটা একটা, ঠিক আছে। ভার্ব অথবা অ্যাডজেক্টিভ অথবা নাউন তার সাথে ইনফিনিটিভ বসে। দিয়ে এখানে কিছু এক্সাম্পল লিখো, নাম্বার 1 2 করে। আমি যেগুলো বলছি লিখবে, আমি লিখছি না, তোমরা লেখো। সি কামস হিয়ার, সি কামস হিয়ার টু স্টাডি, সিও টু স্টাডি, STUDY। এটা আর একদিন লাগবে, বুঝতে পেরেছো? পরের দিন একটা প্র্যাকটিস সেট করবো, তার সাথে এটাকে চলবে, এরকম করে করবো এবার থেকে। তাহলে আমাদের প্র্যাকটিস গুলো এগিয়ে যাবে, আমাদের কোন কোন জায়গায় গ্যাপ আছে বুঝতে পারবো, ঠিক আছে। এইভাবে আমরা এগোবো এবার থেকে। স্যার ওটা কি বলেন, হি কেম হিয়ার টু স্টাডি? হি কামস হিয়ার, কেম নয়, He comes কামস here. হিয়ার, হ্যাঁ, টু স্টাডি। এটা কি এক্সাম্পল হিসেবে লিখবো? এক্সাম্পল হিসেবে। তারপরে 2 নম্বর লিখো। আচ্ছা, পাশে ব্র্যাকেটে একটা পাশে ব্র্যাকেট দিয়ে দেবে, ওখানে পাশে একটা জিনিস লিখবো, হ্যাঁ, পাশে যেন ফাঁক থাকে। নিচে নিচে লিখবে, পাশে লিখে দিও না সেন্টেন্স গুলো। নিচে লেখো, নোবডি লাইকস টু বি চিটেড, নোবডি লাইকস, LIKES। এবার তোমরা জলের মতো সব বুঝতে পারবে, বুঝতে পেরেছো তো? বেসিকটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এগুলো দেখো নিজেরাই বুঝতে পারবে। নোবডি লাইকস টু বি চিটেড, CHEATED। নোবডি লাইকস টু বি চিটেড, ঠিক আছে। তারপর নাম্বার 3 হচ্ছে এভরিওয়ান ডিজায়ার্স টু বি রিচ, এভরিওয়ান ডিজায়ার্স, DESIRES, ডিজায়ার্স টু বি রিচ, RICH, ঠিক আছে। বেশ, এই যে আমরা যে টু ইনফিনিটিভ যেটাকে লিখলাম না, মানে টু যুক্ত ইনফিনিটিভ, ওইটাকে আর এক কথায় ডাইরেক্ট ইনফিনিটিভও বলা হয়। হ্যাঁ, যদি ডাইরেক্ট ইনফিনিটিভ বাই চান্স কোনো জায়গায় খুঁজে পাও, তখন যেন ভেবো না যে স্যার পড়ায়নি, এটা বলে দিলাম। তো এই 3টে সেন্টেন্স দিলাম, এবার আমি এই রুলসটার সাথে মেলাও। এই যে রুলসটা লেখা আছে না, ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস তার সাথে ইনফিনিটিভ বসে। তো এখানে দেখো প্রথম সেন্টেন্সে আছে সি কামস হিয়ার টু স্কুল, হিয়ার টু স্টাডি। তাহলে হিয়ারের পর টু বসলো, তাই তো? এই হেয়ারটা কি গো, কোন পার্টস অফ স্পিচ? এই 3টের মধ্যে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এই ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। নাউন স্যার। না না, অ্যাডভার্ব, অ্যাডভার্ব, ঠিক আছে। তো এখানে কাম ভার্বের পরে ইনফিনিটিভটা বসলো, ভার্বটা কি ধরছে, হেয়ারটাকে ধরছে না, বুঝতে পেরেছো তো? বলছে কোনো কোনো ভার্ব আছে তাদের পরে ইনফিনিটিভ ব্যবহার করা যায়, ভার্বের পরেও করা যায়, মানে করতেই হবে এমনটা নয়, করা যায় আর কি, সেটা বলছে। অ্যাডজেক্টিভের পরেও করা যায়, আবার নাউনের পরেও করা যায়। তো এই যে তারপরে নোবডি লাইকস টু বি চিটেড, নোবডি লাইকস
তারপরে টু বি দিল, দেখো বি ভার্বের রুট ফর্ম হচ্ছে বি, তার আগে টু দিল মানে ওটাকে ইনফিনিটিভ করে দিল। তো এইটা হচ্ছে প্যাসিভ ভয়েসে লেখা আছে টু বি চিটেড, দেখো বি ভার্ব প্লাস বি থ্রি। ইনফিনিটিভের আমরা প্যাসিভ ভয়েস করেছিলাম, দেখবে যখন আমরা অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস শিখেছি, তখন ইনফিনিটিভের প্যাসিভ ভয়েস এইভাবে হয়, টু প্লাস বি এবং যে ভার্বটা থাকে তার ভি থ্রি করতে হয়। ঠিক আছে, তাহলে তোমরা প্রথম সেন্টেন্স যেটা লিখেছো সি কামস হিয়ার টু স্টাডি, ওর পাশে লিখে নাও ওটা অ্যাক্টিভ ভয়েস আছে, পাশে অ্যাক্টিভ ভয়েস লিখে নাও ব্র্যাকেটে। আর 2 নম্বর নোবডি লাইকস টু বি চিটেড, এটার পাশে লিখে নাও প্যাসিভ ভয়েস। আর 3 নম্বরে লেখো এভরিওয়ান ডিজায়ার্স টু বি রিচ, এভরিওয়ান ডিজায়ার্স টু বি রিচ। ঠিক আছে, এই যে ডিজায়ার ভার্বের পরে বসলো। আর তারপরে হচ্ছে তোমার লেখো টু আর টিও টু আর ই আর আর, টু আর ইজ। এবার ইনফিনিটিভের আবার অনেক ভাগ আছে, নাউন হিসেবে ব্যবহার হতে পারে, এই ইনফিনিটিভ ও জিরান্ডের মতো নাউন হিসেবে ব্যবহার হতে পারে, তারপরে তোমার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হতে পারে। তো অত ডিটেল আমি যাচ্ছি না, যদি প্রয়োজন পড়ে তখন আমি করাবো, বুঝতে পেরেছো তো? স্যার এভরিওয়ান ডিজায়ার্স টু বি রিচ, এটা প্যাসিভ ভয়েস তো? এভরিওয়ান ডিজায়ার্স টু বি রিচ এটা হচ্ছে না না না, ভি থ্রি কোথায় গেল? রিচ হতে গেলে রিচ তো অ্যাডজেক্টিভ, ভি থ্রি থাকতে হবে তো, নাহলে প্যাসিভ হতে পারবে? ওটা কিছু তাহলে লিখতে হবে না active। পাশে, ওটা কিছু অ্যাক্টিভ অ্যাক্টিভ। তারপরে হচ্ছে নাম্বার 4 আছে টু আর ইজ হিউম্যান, টু আর টিও টু ই আর আর, আর মানে হচ্ছে ভুল করা, টু আর ইজ হিউম্যান। ঠিক আছে, হিউম্যানের পর ফুল স্টপ? হ্যাঁ হ্যাঁ, হিউমারের পর ফুল স্টপ, সরি হিউমারের পর ফুল স্টপ। স্যার হিউম্যান নেচার বা হিউম্যান কিছু একটা এরকম হবে না? টু আর ইজ হিউম্যান মানে হচ্ছে ভুল করাই মানুষের স্বভাব। মানে সেন্টেন্সটা কেমনি কমপ্লিট লাগছে না স্যার। না, এটা সাবজেক্ট হয়ে বসেছে, টু আরটা সাবজেক্ট হয়ে বসেছে। ঠিক আছে, এটাকে বলা হবে ওই ইনফিনিটিভ যেটা বললাম না, প্রেজেন্ট ইনফিনিটিভ, তারপরে তোমার জিরান্ডিয়াল ইনফিনিটিভ, এরকম অনেক ইনফিনিটিভ আছে বাবা। নন ফাইনাইট ভার্ব হচ্ছে বহুত বড় চ্যাপ্টার। ঠিক স্যার আছে, এই যে আছে না যে টু আর ইজ হিউম্যান, টু আর ইজ হিউম্যান যে আমরা বলছি বাংলায় যে স্বভাব, তো স্বভাবটা মানে এটা কোথায়, ওয়ার্ডটা কোথায়? না হিউম্যান নেচার বা হিউম্যান কাইন্ড কিছু একটা তো দিতে হবে। দাঁড়াও দেখো, টু আর ইজ হিউম্যান, তাই তো? হ্যাঁ হিউম্যান ভার্ব নেচার বা আছে, ভার্ব আছে তো, এটা ভার্বের সাবজেক্ট হচ্ছে টু আর, মানে ভুল করা হয় হিউম্যান। হিউম্যান মানে হচ্ছে মানুষের বৈশিষ্ট্য, মানে হিউম্যান শব্দটার মধ্যে মিনিংটা আছে, বুঝতে পারলে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ব্যাস, এরপর লিখো, এইটা যদি হয়ে গিয়ে থাকে তারপরে বি লিখো, বি এরকম করে বি লিখো, যে বি তে লিখো সাম অফ দা ভার্বস এন্ড অ্যাডজেক্টিভস, সাম অফ দা ভার্বস, VRBS, some of the verbs and adjectives. Are followed by, are followed, FOLLOWED, followed by ঠিক আছে, ফলোড বাই ইনফিনিটিভস, মানে কিছু কিছু ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে যাদের পরে ইনফিনিটিভের ব্যবহার হয় আর কি। তো মনে রাখবে এই ভার্বগুলো থাকলেই তারপরে ইনফিনিটিভ আসবে। তো লেখো সেই অপশনগুলো লেখো, দেখো দে আর দিয়ে কোটেশনের মধ্যে কমা দিয়ে দিয়ে লিখবে, এগ্রি, AGREE,
এগ্রি, কমা, হ্যাপি, HAPPY, হ্যাপি। হ্যাপি হয়েছে? হ্যাপি। তারপরে লিখো ডিজায়ার, DESIRE। তারপরে লেখো নিড, NEED। তারপরে ডেয়ার, DARE। তারপরে লেখো হোপ, HOPE। তারপরে এক্সপেক্ট, এক্সপেক্ট। তারপরে লেখো ডিসিভড, DECEDE, ডিসিভড। আরেকবার বলুন স্পেলিংটা। ডিসিভড, DECEDE, ডিসিভড। তারপরে ওয়ান্ট, WANT। তারপরে উইশ, WISH। তারপরে রিফিউজ, REFUSE। REFUSE। ঠিক আছে। তারপরে লিখো ইগার, EAGER। ঠিক আছে। তারপরে লিখো ফেল, FAIL। কমাতে লিখো গ্ল্যাড, GLAD। কমাতে লিখো হ্যাপি, HAPPY। কমাতে লিখো হার্ড, HERD। তারপরে কমাতে লেখো ইজি, EASY। ঠিক আছে। এরপরে সিতে লেখো, সিতে লেখো স্যার এখানে হেডিংটা দিয়েছিলেন যে সাম অফ দ্য ভার্বস আর এন্ড অ্যাডজেক্টিভ, তাই তো? হ্যাঁ, এই ভার্বগুলো মনে রাখবে আর কি, মুখস্থ রাখবে। এই ভার্বগুলোর পরে ইনফিনিটিভ আছে, বুঝতে পেরেছো? মানে টু প্লাস ভার্ব আছে। এবার হচ্ছে হাউ প্লাস ইনফিনিটিভ কি কোথায় কোথায় বসে। যে মনে রাখবে যে জিনিসগুলোকে কসরত করে শিখতে হয়। ঠিক আছে। লেখো, আমি বলছি আগে লেখো, বলো when ইনফিনিটিভ ইজ ইউজড। লেখো। এই পরের লাইন। হ্যাঁ, পরের লাইন কেন, এই যে সি অপশন, সি দিয়ে লেখো হাউ প্লাস ইনফিনিটিভ, তার নিচেই লেখো রুলটা, when infinitive is used to express manner, MANNER। তারপরে কমা দাও, দ্য ফুল ফর্মস অফ ইনফিনিটিভ, দ্য ফুল ফর্মস অফ ইনফিনিটিভ ইজ, যে কোটেশনের মধ্যে লেখো হাউ টু, HOW, হাউ টু, TO2। ঠিক আছে। মানে যখন ম্যানার বলতে কি বলতে চাইছে, কোনো একটা কাজ, ধরে নাও সাঁতার কাটা, তুমি যদি বলো যে আমি জানি সাঁতার কাটতে জানি, তাহলে ইংরেজিতে কি হবে? আই নো টু সুইম হবে না কিন্তু। আই নো হাউ টু সুইম। ইয়েস। মানে যেগুলো কসরত করে তোমাকে শিখতে হয়, যেই কাজগুলো কসরত করে অনেক খাটাখাটনি করে শিখেছো, এই ধরনের জিনিস হলে হাউ টু দিতে হবে। ঠিক আছে। ওই জন্য এটা লেখা আছে। দিয়ে লেখো নিচের লাইনে দেখো হাউ টু দিয়ে ফুল স্টপ দাও, ফুল স্টপ দিয়ে নিচের লাইনে লেখো দ্য ভার্বস ইমপ্লাইং, দ্য ভার্বস ইমপ্লাইং ম্যানার। যে ভার্বগুলো ম্যানার ইমপ্লাই করে আর কি, যাদের মাধ্যমে ম্যানার বোঝায়, ম্যানার অর মেথড, MOTHOD।
ম্যানার অর মেথড, ঠিক আছে, বোঝায়, তাহলে কি হবে, দিয়ে লেখো আর ই, নিচে ভার্বগুলো লেখো। এই ভার্বগুলোর পরে যদি কোনো কাজ আমরা শিখছি বলি তাহলে হাউ টু দিয়ে করতে হবে। ভার্বগুলো কমা দিয়ে কোটেশনের মধ্যে লেখো, কমা দিয়ে দিয়ে লিখবে নো, KNOW, নো, কমা দিয়ে লেখো লার্ন, LEARN, লার্ন, ঠিক আছে। লার্ন হলো, তারপরে লেখো এক্সপ্লেন, EXPLAIN, এক্সপ্লেন, তারপরে লেখো টিচ, TEACH, টিচ, তারপরে লেখো ডিসকভার, DISCOVER, ডিসকভার, ঠিক আছে। তারপরে লিখো শো, SHOW, শো, তারপরে লেখো ওয়ান্ডার, WONDER, তারপরে লিখো আস্ক, ASK, তারপরে লিখো রিমেম্বার, REMEMBER, রিমেম্বার, ঠিক আছে। তারপরে লিখো, এগুলো সব ব্যবহার, হ্যাঁ, রিমেম্বার, তারপরে লিখো ফরগেট, FORGET, এটসেট্রা, ঠিক আছে। ঠিক আছে, এটসেট্রা। এবার এখানে এবার এক্সাম্পল লেখো নিচে। 1 নম্বর এক্সাম্পল লেখো হি নোজ, KNOWS, he knows how to write English। দেখো নো ভার্বের পরে যে কাজটা করব, যে কাজটা জানি বলছি, সেই কাজটা যদি কসরত করে শিখতে হয়, আমাকে লেখা তো কসরত করে শিখতে হয়, সাঁতার কাটা কসরত করে শিখতে হয়, এরকম যদি কিছু থাকে, যেমন কুকিং কসরত করে শিখতে হয়, তাহলে আমাদেরকে হাউ টু যোগ করতে হবে এই ভার্বগুলো, যে ওয়ার্ডগুলো বললাম এদের পরে। বুঝতে পেরেছো? তাহলে হি নোজ হাউ টু রাইট ইংলিশ হবে। 2 নম্বর এক্সাম্পল লিখো উই টট হিম, আমরা তাকে শেখালাম, উই টট, TAUGHT, we taught him how to cook, COOK, food, FOOD, বুঝেছো? কিভাবে রান্না করতে হয় সেটা সে জানে, ঠিক আছে। তো এই জিনিসগুলো হলো। এবার আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ডিফারেন্স বিটুইন টু আর ফর। টু আর ফরের মধ্যে কিছু ডিফারেন্স আছে, ঠিক আছে। লেখো, লেখো, উপরে হেডিং করো ডিফারেন্স বিটুইন টু অ্যান্ড ফর। মিনাতুল্লাহ কিসে জব করো তুমি? হ্যাঁ বলুন। মিনাতুল্লাহ আছো? ও মিশন স্কুলে আছি, কিসের জব করো? আলামিন মিশন। আচ্ছা আচ্ছা, কোথায় বলো তো এটা? উমরপুর ব্রাঞ্চ এটা। কি পোস্ট? উমরপুর ব্রাঞ্চ এটা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মিশন মানেই চাপ গো, জানি আমি, আমিও করেছি এককালে মিশন, স্কুলেও করেছি, মিশনেও করেছি, সব জায়গাতেই করা হয়ে গেছে।
তোমার কি সাবজেক্ট মিন্নাতুল্লাহ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো লিখো তাহলে। কিছুই পার্থক্য নেই, ফরের পরে জিরান বসবে না পার্টিসিপেল বসবে, আর টু এর পরে কি বসবে এটা তোমাকে জানতে হবে। লিখো 1 নম্বর, এবার নিচে এ বি সি ডি করে লিখবা। এতে লিখো ফর প্লাস জিরান্ড, ফর প্লাস জিরান্ড, ঠিক আছে। দিয়ে লিখো ইজ ইউজড, ইজ ইউজড ফর পারপাস, PURPOSE, পারপাস, সরি ফর অ্যাকশনস, ফর দিয়ে লেখো অ্যাকশন, পারপাসটা কাটো, ফর অ্যাকশনস, ACTIONS, HOWING, শোয়িং কজ, CAUSE, কজ মানে কারণ। স্টপ দাও, ব্র্যাকেটে লিখো অ্যাকশনটা কিরকম অ্যাকশন হতে হবে, পাস্টের, ব্র্যাকেটে লিখো অ্যাকশন ইন দ্য পাস্ট, অ্যাকশন ইন দ্য পাস্ট, ঠিক আছে। তাহলে কি হলো ব্যাপারটা, জিরান মানে নাউন ফর্ম, জিরান বলে দিয়েছে মানে নাউনের মতো কাজ করবে, এটা নিশ্চয়ই বুঝতে পারছো। তো জিরান যদি বসে তাহলে সেটা কি হবে, কজ বোঝানোর জন্য বসতে পারে, অ্যাকশনটা পাস্টে হতে হবে। একটা এক্সাম্পল লিখো, হি উইল পানিশ ইউ, হি উইল পানিশ ইউ ফর ব্রেকিং দ্য পেন, পেনটা ভাঙার জন্য তাকে শাস্তি দেওয়া হলো। তার মানে হচ্ছে কি, কজ তো ওটা একটা, ওটা একটা কারণ, তো ব্রেকিং দ্য পেন ওই কারণেই তো তাকে পানিশটা করা হলো। এবং ঘটনাটা দেখো পাস্টে, পাস্টে কেন বলছে, অ্যাকশনটা আগে করা হয়েছে তবেই তো পানিশটা দেওয়া হয়েছে। হি উইল পানিশ ইউ, সে তোমাকে পানিশমেন্ট দেবে ফর ব্রেকিং দ্য পেন, ভালো করে বোঝো, তোমাকে শাস্তি দেবে পেনটা ভাঙার জন্য। তার মানে কি, পেনটা ভাঙা হয়ে গেছে না এখনো হয়নি, বলো? হয়ে গেছে। হয়ে গেছে, তাহলে ওই জন্য বলছে অ্যাকশন ইন পাস্ট, অ্যাকশন ইন পাস্ট যদি হয় এবং ওটা যেহেতু একটা রিজন মার খাওয়ার বা পানিশমেন্ট হওয়ার, তো তার জন্য এই ধরনের কেসে আমরা ফরের পরে জিরান বসাবো। এবং জিরান মানে নাউন ফর্ম, তাহলে ফর ব্রেকিং দা পেন মানে ব্রেকিংটা এখানে নাউনের মতো কাজ করছে, অবজেক্ট। এই তুমি যেটা সুমন বলছিলে সব সময় সাবজেক্ট পার্টেই বসবে, এই দেখো অবজেক্ট পার্টে বসে গেছে, এটা প্রিপোজিশনের অবজেক্ট। ব্রেকিংটা জিরান, তাই তো? হ্যাঁ, ব্রেকিংটা জিরান। তারপরে 2 নম্বর বি লেখো, বি লেখো ফর প্লাস জিরান্ড ইজ ইউজড পার্টিসিপেল, আজকে শেষ হবে না, ডিটেলে পড়াবো ভাবছি, একটু একটু করে হোক না, কিন্তু ডিটেলেই পড়ো, বুঝতে পেরেছো? খুব কমও পড়াবো না বা খুব ডিটেলে পড়াবো না যেটা তোমাদের কাজে লাগবে না, কিন্তু মোটামুটি একটা ভালো নলেজই দরকার। এই যারা LDC ফিল আপ করেছো তাদের কিন্তু কোশ্চেন কিন্তু ভালো রকমই টাফ থাকবে বলে দিলাম। LTC, হাইকোর্ট LDC হাইকোর্ট, হ্যাঁ, ওখানে কোশ্চেন ভালো রকম টাফ হয়। নেগেটিভ মার্কিংটাও ভালো দিয়েছে 50%। সে নেগেটিভ যাই দিক, কিন্তু কোশ্চেনও টাফ হয়, এটাও বলে দিলাম। কোথায় গেল জিনিসটা, হারিয়ে গেল। হ্যাঁ, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, ফর প্লাস জিরান্ড ইজ ইউজড ফর শোয়িং পারপাস, for showing purpose for which the subject is used, showing purpose for which the subject is used, ঠিক আছে। ওকে, দিয়ে নিচে এক্সাম্পল লিখো,
দিস বুক ইজ দিস বুক এই বইটা পড়ার জন্য যদি বলি ইংরেজি কি হবে বলো? টু রিড দিস বুক। না না, দিস বুক ইজ ফর রিডিং এটা একটা হতে পারে, আচ্ছা, অথবা হ্যাঁ, for দিস বুক ইজ টু রিড। টু দিলে আইএনজি করতে পারবো না, ইজ রিড করতে হবে। টু দিলে আমরা করব, টু এর পর আমরা বলেছি সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, ভার্বের সাথে কিছু যোগ করতে পারবো না। তাহলে এটা টু দিয়ে যদি করি, আমরা যেটা ফর দিয়ে শিখছি তাই টু দিয়ে এখন লিখবো না, আমি জাস্ট বলে রাখছি। যদি টু দিয়ে করি তাহলে হবে দিস বুক ইজ টু রিড, এটাও হবে। আর যদি আমরা ফর দিয়ে করি তাহলে করতে হবে দিস বুক ইজ ফর রিড, নয় তখন রিডিং করতে হবে। ফর থাকলেই মনে রাখবে এইটুকু যে ফরের পরে কিন্তু আইএনজি ফর্মটাই বেশি বসে, অতএব এইটা তোমরা মাথায় কিন্তু রাখবে। আর টু যদি থাকে তাহলে টু এর পরে আমরা শুধু নর্মাল ভাবটা বসাবো। তাহলে লিখো দিস বুক ইজ ফর রিডিং। তাহলে এই যে ফর রিডিং এটা যে বসলো ফর প্লাস জিরান, এটা একটা পারপাস, তো বইটার পারপাস কি? রিড করা, পারপাস বোঝাচ্ছে। তাই জন্য এই ধরনের জিনিসগুলোকে আমরা ওইভাবে লিখবো, ফর প্লাস জিরান। অত ঝামেলার দরকার নেই, পারপাস বোঝাচ্ছে কি বোঝাচ্ছে অত দরকার নেই, এইভাবে থাকেও না। জাস্ট মনে রাখবে ফরের পরে জিরান বসে, ব্যাস। ঠিক আছে, তারপরে একটা জিনিস লিখে নাও, টু প্লাস জিরান্ড ইজ অলসো ইউজড। টু এর পরে জিরান তো বললাম বসে না, কিন্তু একটা দুটো ক্ষেত্র আছে যেখানে টু এর পরেও জিরান বসে, ওটা লিখে নাও ব্যতিক্রম হিসেবে। লেখো টু প্লাস জিরান্ড ইজ ইউজড used with certain verbs। লেখো with certain verbs and phrases, certain verbs and phrases, PHRASES। লিখো এক নম্বর এক্সাম্পল লিখো নিচে, সি ইজ, যদি বলি যে সাঁতার কাটতে অভ্যস্ত ভোরবেলায়, তাহলে সি ইজ অ্যাকাস্টম টু সুইমিং, অ্যাকাস্টম টু সুইম অথবা টু সুইমিং। অথবা আমরা যদি ইউজ টু ভার্বটা ব্যবহার করি, ইউজ টু মানে অভ্যস্ত, তাহলে দেখো সি ইজ ইউজ টু, সি ইজ ইউজড, ইউএসইডি, ইউজড টু, টিও2, সি ইজ ইউজ টু সুইমিং। অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল সুইম, যেহেতু টু আছে, কিন্তু এই ইউজ টু আর হচ্ছে তোমার উইথ এ ভিউ টু, এই দুটো জিনিস আছে, ওদের পরে কিন্তু জিরান বসে, মনে রাখবে। স্যার ইউজ টু পর কিন্তু ভার্বের মানে ভি1 ই তো বসে রেখেছি না, ভি1 বসে, তুমি ঠিকই বলেছো। এখানে ইউজ টুটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, এখানে ভার্ব নয় অ্যাকচুয়ালি। সি ইজ ইউজ টু মানে সে হয় অভ্যস্ত ইউজিং, আর তুমি যেটা বলছো সেটা হচ্ছে আই ইউজ টু ডু দা ওয়ার্ক, আমি কাজটা করতাম, পাস্টের অভ্যাস বোঝাতে তখন ইউজ টু ব্যবহার হয়। প্রেজেন্ট হলে তাহলে আমি আইএনজি দিতে পারবো, তাই তো? হ্যাঁ, এইখানে দেখো এটা প্রেজেন্ট, ইজ আছে, এটা পাস্ট টেন্স নয়। হ্যাঁ, ইয়েস, এটা ইউজ টুটা যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে মানে অভ্যস্ত, তুমি কেমন অভ্যস্ত, অভ্যস্ত অ্যাডজেক্টিভ হয়ে গেল, তখন কিন্তু আমাদের এরপরে সুইমিং করতে হবে। ঠিকই বলেছো সুমন, কিন্তু দুটো জিনিস আলাদা। হ্যাঁ, সি ইজ ইউজ টু সুইমিং অ্যাট ডন, DAWN। আর একটা লিখে নাও এক্সাম্পল। স্যার বলছি একটা হলো ইউজ টু যদি আমার অ্যাডজেক্টিভ হয় তখন আমি এটাকে জিরান্ড ইউজ করবো, যেটা ভার্ব প্লাস আইএনজি হয়।
আর একটা ইউজ টু যখন হয় তখন আমরা ফার্স্ট ভার্বের ফার্স্ট ফর্মটা হ্যাঁ দিয়ে হ্যাঁ use হ্যাঁ, করি যখন তখন। ভার্ব হিসেবে ব্যবহার হয়, যখন ইউজড হচ্ছে অ্যাকচুয়ালি এটা মোডাল ভার্ব, জানো তো? হ্যাঁ যখন মোডাল হিসেবে ব্যবহার হবে তখন আমাদের ওর পরে শুধু টু আমরা ব্যবহার করতে পারবো, শুধু ভার্ব ব্যবহার করতে পারবো, ঠিক আছে? আর যখন এটা অভ্যস্ত হিসেবে ব্যবহার হবে তখন আমাদের এই আইএনজি ফর্মটা ব্যবহার করবো, ঠিক আছে? ঠিক আছে। এইটাই বেশি পড়ে, এই ইউজ টু এর পরে আইএনজি ফর্মের বিষয়টাই বেশি পড়ে, ওইটা বেশি পড়ে না। 2 নম্বর লেখো, ইসা কেম হিয়ার উইথ এ ভিউ টু, ইসা ESH, ইসা কেম হিয়ার উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু কি কি হতে পারে? ধরো যে কোনো একটা কাজ বললাম, স্টাডি করতে এসে, ধরো উইথ এ ভিউ টু স্টাডিং, লিখে নাও স্টাডিং, ঠিক আছে? এবার ওই ডাইরেক্ট ইনফিনিটিভ তো আমরা জানি যেখানে টু থাকে, আর বেয়ার ইনফিনিটিভ যেখানে টু থাকে না, তাই তো? স্যার তাহলে উইথ লিখবো মানেটা কি? উইথ এ ভিউ টু মানে ফর, ফর ফর ফর, আচ্ছা। সে এখানে এসেছিল পড়ার জন্য আর কি। আচ্ছা, ডাইরেক্ট ইনফিনিটিভ কাকে বলছো বলো তো? উই মে কল ইট উইদাউট টু। আচ্ছা, যেখানে উইদাউট টু, যেখানে টু নেই, যেটাকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলছি না, ওইটাকেই ডাইরেক্ট ইনফিনিটিভ বলা হচ্ছে, বুঝতে পেরেছো? যেহেতু টুটা থাকছে না, ডাইরেক্ট ভাবটা বসে আছে, ওই জন্য ওটাকে ডাইরেক্ট ইনফিনিটিভ বলা হয়। আমি একটু ভুল বললাম, টু যুক্তটাকে বললাম, টু যুক্তটা নয়, টু যুক্তটা টু ইনফিনিটিভ, আর যেটাকে আমরা বেয়ার ইনফিনিটিভ বললাম ওইটাকে আর এক ভাষায় আমাদের ডাইরেক্ট ইনফিনিটিভ বলা যায়। তো লিখো পরের আরেকটা রুলস, লিখো। এটা তো ডিফারেন্স হয়ে গেল, এবার এমনি নোট বলে লিখো। আচ্ছা দাদা একবার দাঁড়াও, এবার হেডিং করো ইউজ অফ বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ কোথায় কোথায় হয়? আমার আর মুড নেই, মাথা যন্ত্রণা করছে। আজকে আর আমি এটা করাতে পারবো না, বুঝলে, কারণ অনেকটা বকতে হবে আমাকে। 10টা 10 অলরেডি হয়ে গেছে। আজকে একটু অন্য কিছু কনভার্সেশন করো না। সরি ফর দ্য ইন্টারাপশন, কারণ আজকে আমার একটু মুডটা একটু সুইং করে গেল হট করে। স্যার তাহলে হোক ইডিয়মস। সুইং করে গেলে আমি পড়াতে পারবো না, মানে তোমাদেরকে যা বকা হবে তোমরা বুঝতে পারবে না, আর আমি বোঝাতে পারবো না, এরকম হয়ে যাবে ব্যাপারটা। ইডিএমস করবে? ইডিএমস ইয়ে করতে হয়, যদি একটু কনভার্সেশন করো না, যে একটু একটু একটা কিছু কথাবার্তা। স্যার আরজি করের মামলাটা নিয়ে কনভারসেশন হবে? আরজি কর তো কন্ট্রোভার্সিয়াল ইস্যু হয়ে গেল, ওটা এখন বাদই দাও, এখন আমাদের নতুন কিছু ভাবো।